আজ ২ বছর হলো সুতপার বিয়ে হয়েছে। রীতি মেনে বাবা মায়ের পছন্দের ছেলের সাথে বিয়ে হয়েছে তার। ছেলে একটা সরকারি ব্যাংকে ম্যানেজার। তার বাবা মায়ের ইচ্ছে ছিল কোনো এক সরকারি চাকরি করা ছেলের হাতে মেয়েকে পাত্রস্থ করবেন। কিন্তু এ যেন মেঘনা যেতে জল। নিজেদের চাহিদার থেকে বেশি ভালো ছেলে পেয়েছিল বলে আর অপেক্ষা না করে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন। একমাত্র মেয়ে গা ভর্তি গহনা, টিভি, ফ্রিজ, বেড, আলমারি, কোনো কিছুই ঘাটতি রাখেনি সুতপার বাবা। ছেলের কাছে মেয়ের একটি আবদার ছিল, তাকে যেন ইউনিভার্সিটি পড়া কমপ্লিট করতে দেওয়া হয়। তার হবু স্বামী তখন বলেছিল, তোমায় শুধু পড়াবো না, চাকরির জন্য তৈরি করব। আমরা দুজনে সংসারটা দেখব। মূলত এই কথা শুনে সুতপা তাকে বিশ্বাস করে বিয়ে করার জন্য রাজি হয়েছিল। এভাবে মনের ভিতরে তাসের ঘরের মতো একটু একটু করে সে স্বপ্ন বুনছিল। আপনি বলা অপরিচিত মানুষটি কখন যে তুমি মায়ায় জড়িয়ে গেল তা দুজনের কেউ বুঝতে পারেনি। তারপর একদিন 4 হাত এক করে জীবনের একটি নতুন পথ চলা শুরু। দিব্যেন্দু দাস। শ্বশুরবাড়িতে আছে বলতে স্বামী, শ্বশুর আর শাশুড়ি। এক ননদ আছে, কিন্তু তার বিয়ে হয়ে গেছে মাস 6 আগে। বিয়ের পর থেকে তার শাশুড়ি তার প্রতি বিরক্ত। কোনো কিছু কাজ করতে গেলে একটু ভুল হলে কথা শোনাতে হয়। তোমার বাবা মা কিছুই শেখায়নি নাকি? সারা জীবন পায়ের উপর পা তুলে আরাম করে গেছো? এসব কথা সুতপা তার মাকে বলতেই তিনি কথাটা উড়িয়ে দিয়ে বললেন, মা, প্রতিটি বাড়িতে এমনই হয়ে থাকে, আর শাশুড়ি একটু অমনই হয়ে থাকে। একটু বুঝে শুনে কথা বলিস, অশান্তি করিস না কিছু, আর তাদের মুখের উপর কথা বলিস না। সুতপা তার মায়ের কথা শুনে মনে হয়েছিল তার মা বুঝি সব দোষ তারই দেখছেন। সে ভাবছিল তার মা বুঝতেই চাইছিল না যে সে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আসলে সব বাবা মাই চান যে তাদের মেয়ে সুখে সংসার করুক, তাই তারা সব বুঝে মুখ বন্ধ করে থাকেন, শুধু তাদের মেয়েদের কথা ভেবে। এভাবে চলতে থাকলো 2 বছর। ফুলশয্যার রাতে তার স্বামীকে বলেছিল, কোনো দিন বাবা মায়ের মুখের উপর কথা বলো না, যা সমস্যা হবে আমায় বলবে, কিন্তু সংসারে যেন কোনো অশান্তি না হয়, আর আমি তোমায় ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেব। সুতপা সেই কথা আজও অক্ষরে অক্ষরে পালন করে চলছে। তার স্বামী নিজের কথা রেখে তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল। তা নিয়ে আজও তাকে কথা শুনতে হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে। কিন্তু সেও তো মানুষ, একদিন নিজের সহ্যের ভাত ভাঙতে বাধ্য হলো। তাই একে তো 2 বছর হয়ে গেল, তাও বাচ্চা না হয় তাকে দিনরাত খোঁটা শুনতে হয়। একদিন ছুটির দিনে তার শাশুড়িমা সুতপাকে শুনিয়ে শুনিয়ে তার ছেলেকে খেতে খেতে বসে বললেন, খোকা, আমরা কি নাতি নাতনির মুখ দেখতে পাবো না মরার আগে? আর কতদিন আমাদের অপেক্ষা করাবি? কি কুলোটা বউ ঘরে নিয়ে এলি বলতো, যে সন্তানের সুখও দিতে পারে না? সুতপার আড়াল থেকে সব শুনল, কিন্তু স্বামীর সম্মান রাখতে গিয়ে কিছুই বলল না। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে এসে সে দেখল বাড়িতে তার ননদ, তার মেয়ে আর তার স্বামী এসেছে। সুতপাকে দেখে তার শাশুড়ি মুখ ভার করে নিজের মেয়েকে বললেন, ওই দেখো, এতক্ষণে মহারানীর আসার সময় হলো, রাজ্য জয় করে এসেছে। বলি, খোকা যে দুপুরবেলা খেতে এসে না খেয়ে পেয়ে চলে গেল, তার কি হবে? প্রতিদিন তো আমাকে রান্না করতে হচ্ছে। তুমি এই সংসারে এসে সংসার কি লাভ হলো বলতে পারো? জ্বালিয়ে পুড়ে শেষ করে দিলে আমার ছেলেটাকে। ওর টাকায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, আর সংসারে কোনো কাজ করবে না, তা তো মেনে নিব না। তোমার বাবা মা কি একটুও কিছু শেখায়নি? সুতপা আজ আর চুপ করে রইল না। আচ্ছা মা, আপনি যে বলছেন যে আপনি সারাদিন কাজ করেন আর আমি বসে বসে খাই, এটা কি সত্যি ঠিক কথা, নাকি নিজের মেয়েকে শোনানোর জন্য কথাগুলো বলেছেন? আপনি তো রান্না করেন, তা আজ করেননি আমাকে 2 কথা শোনানোর জন্য? আমি আমার স্বামীর টাকায় পড়াশুনো করছি, এতে আপনারা এত জ্বলন এর কি আছে বলুন তো? আপনার মেয়েও তো কোনো কাজ করে না, সেও তো নিজের সংসার চালাচ্ছে নিজের স্বামীর টাকায়। তো তাকে কি আপনি এই কথাটা বলবেন, নাকি আমি ঘরের বৌমা বলে যত সব কথা আমাকেই শুনতে হবে? সকালে আমি সমস্ত বাসন মেজে সমস্ত সবজি কেটে দিয়ে যাই, আপনি রান্না করেন সন্ধ্যাবেলা। আমি ফিরে এসে একটু রেস্ট না নিয়ে রাতের জন্য খাবারের প্রস্তুতি নিই। এগুলো কি কাজ নয়? এগুলো কি কাজ বলে না? আর সব সময় আমার বাবা মাকে কেন খোঁটা দিয়ে কথা বলবেন আপনি? আপনাকে সেই অধিকার তো আমি দেইনি। হঠাৎ সুতপার গালে থাপ্পড় মারার শব্দে সব চুপ হয়ে গেল। সুতপা এক নিমিষে কিছু বুঝতে পারলেও পরক্ষণে দেখল তার শাশুড়িমা তাকে থাপ্পড় মেরেছে। তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? আজ আসুক কোকা, আজ তোর একদিন কে আমার একদিন। সুতপা কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে ঢুকে গেল। বিকেলবেলায় যখন সুতপার স্বামী কাজ থেকে ফিরে এলো, তখন তার শাশুড়িমা তার নামে যত রকমের নিন্দে করা যায়
তা করতে ছাড়ল না। একদিকে ক্লান্ত সুতপার স্বামী এসে অশান্তিকর পরিস্থিতির কথা শুনে সুতপাকে গিয়ে এক থাপ্পড় মারল। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের মুখে মুখে কথা বলো? এখনই গিয়ে মায়ের কাছে ক্ষমা চাও। সুতপা এতক্ষণ চুপ করে থাকলো, এখন সে মুখ খুলতে বাধ্য হলো। আমি কোনো অন্যায় করিনি যে তোমার মায়ের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আর তুমি ওনার কথা শুনে আজ আমায় থাপ্পড় মারলে। আমার কথাটা একবারও শুনছো? উনি আমাকে থাপ্পড় মারলেন কেন? সবসময় আমাকে আমার বাবা মাকে খারাপ কথা বলেন, কিন্তু সেটা কি ঠিক? আর আমরা তো দুজনে ঠিক করেছিলাম যে আমার পড়া শেষ করার পর বাচ্চা নেব। সেটা তুমি তোমার মাকে বলনি কেন? উনি কি শুধু আমার একার মা? তুমি যে তোমার মা করছো, উনি আমাদের মা হন। উনি বলতে পারেন উনি আমাদের থেকে বয়সে বড়, উনি চড়াও মারতে পারেন। তোমার কি তো এরকম ব্যবহার করা উচিত হয়নি। আর আমার টাকায় লেখাপড়া করছো, আমার টাকায় খাচ্ছ, আর আমার মাকে খারাপ কথা বলছো। এগুলো তো আমি মেনে নেব না। হয় তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে, নইলে তোমাকে কাল থেকে আর ইউনিভার্সিটি যেতে দিব না। সুতপা এই কথাটা শোনার জন্য একদম প্রস্তুত ছিল না। কি বলছো কি? আমার এই ফাইনাল সেমিস্টার, আর কিছুদিন পরেই পরীক্ষা। অত সব শুনতে চাই না। মায়ের কাছে ক্ষমা না চাইলে পড়াবো না তোমায়। ক্ষমা চাইবো না আমি। ঠিক আছে তাহলে। সেদিন সারাটা সুতপা ঘরে একা কাঁদলো। ওর স্বামী তার সাথে সেদিন আর দেখা করতে এলো না। সুতপা ভাবলো, সে কি সত্যি শাখা সিঁদুরের বেড়াজালে সারাটা জীবন কাটাবে, নাকি নিজের মতো জীবনটাকে সে নিজের মতো করে তৈরি করবে? সারা রাত ভেবে কোনো উত্তর পেল না। পরের দিন সকাল সকাল তার ননদ উদ্ধার করলো খাটের উপর একটি দুভাঁজ করা চিঠি। তার উপর রাখা আছে শাখা সিঁদুরের কৌটো। সেগুলো সরিয়ে চিঠি খুলতে তাতে লেখা, তোমাদের অনেক বিরক্ত করছি, আর বিরক্ত করব না। এক সিঁদুরের শিকল ছিঁড়ে আমি চলে গেলাম। তুমি আমাকে 2 বছর পড়িয়েছো, যে খরচা করেছো তা ঠিক সময় ফেরত দিয়ে যাব। আমি তো তোমাদের চোখে অপরাধী, তাই সেই অপরাধী হয়েই না হয় থেকে গেলাম। ঠিক সময় ডিভোর্স ফর্মটা পাঠিয়ে দেব আমার বাপের বাড়ি থেকে। ইতি, তোমার সুতপা। চিঠিটা হাতে নিয়ে সুতপার ননদ তার মায়ের কাছে গেল। মা দেখো বৌদি কি লিখে গেছে। অলক্ষীটা আরও কী করলো? চিঠিটা পড়ে ওর শাশুড়ি মা বলল, যাক বাবা, অলক্ষীটা ঘাট থেকে নেমেছে। তোর দাদাকে গিয়ে দিয়ে খবর দে। দাদা দেখ, বৌদি চিঠি লিখে তার বাপের বাড়ি চলে গেছে। কই দে তো চিঠিটা পড়ে দেখি। আপাত মস্তক চিঠিটা পড়ে সুতপার স্বামী বলল, ও 2 দিন বাবার বাড়িতে গিয়ে থাকবে, 3 দিনের দিন ঠিক সুরসুর করে ফিরে আসবে। ওকে আমার চেনা আছে। কিন্তু দাদা, বৌদিকে তো তুই আনতে যাবি না? না, আনতে যাব না। ও নিজের ভুল স্বীকার না করলে আমি আনতে যাব না। তুই দেখবি 2 দিন পর ঠিক নিজেই ফিরে আসবে। সুতপার শাশুড়ি ভালো বলতে তার ননদ। বিয়ে হয়ে যাবার বাড়িতে আসার পর সুতপার ননদ যখন প্রেগনেন্ট ছিল, তখন সুতপা কত কি না তার জন্য করেছে। সেসব কথা সুতপার ননদ এক নিমেষে ভুলতে পারে কি করে? সে মুখে না বললেও মনে মনে জানে তার বৌদি ঠিক কথাই বলেছে। তার মা সবসময় বৌদিকে খোঁটা দেয়, দাদাও তার স্ত্রীকে সম্মান করে না। এসব দেখে শুধু সুতপার ননদের খুব খারাপ লাগে। কিন্তু কথায় আছে না, নিজের বাড়ির লোকের বিপক্ষে সবাই যেতে পারে না। তার ননদের ক্ষেত্রে এই কথার বিরূপ ঘটেনি, কিন্তু সে তার বৌদিকে দেখেই শিখেছে পড়াশোনা করার মর্মটা কী। বৌদিকে দেখে তারও একদিন ইচ্ছে হয়েছিল কলেজ পড়ার, কিন্তু সেই ইচ্ছে মনের কোঠরে ইচ্ছে হয়ে রয়ে গেছে। যখন দেখেছে তার মা আর তার দাদা বৌদিকে এত অপমান করছে, তখন সে নিজের ইচ্ছেটাকে মেরে ফেলেছে, এই ভয়ে যে তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি হয়তো একইভাবে তার উপর মানসিক অত্যাচার করবে। সব বুঝতে পেরে সে কিছুই বলতে পারেনি, কিন্তু বৌদির প্রতি তার সম্মান 16 আনাই থেকেছে। কোনো দিন তার সাথে বৌদির বনিবনা হয়নি, এমন একটা দিনও ঘটেনি। কিন্তু মা বাবা আর দাদার বিপক্ষে যাবার তো সাহস যে তার নেই। একদিকে রাস্তায় একা দাঁড়িয়ে সুতপা, সে ট্যাক্সির জন্য অপেক্ষা করছে। তার মনের ভিতর তখন তোলপাল করে চলছে মানসিক দ্বন্দ্বের ঝড়, যা বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয়। আমি যেটা বলছি সেটা আদৌ কি ঠিক করছি বাবা? মাকে গিয়ে আমি কি সত্যি কথাটা বলবো নাকি? না, আমি সত্যি কথাটা বলবো। এতদিন আমার উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ আমাকে এবার করতে হবে। কিন্তু যদি বাবা আমাকে ঘরে না নিয়ে তাড়িয়ে দেয়, তখন আমি কোথায় যাব? সুতপা আজ পরিচিত সমাজকে বড়ই অপরিচিত বলে হচ্ছে। মনে হচ্ছে সে যেন কোনো এক অন্ধকার গর্তে একা পড়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। যদি বাবা মা আমাকে মেনে না নেয়, যদি আমাকে ঘরে ঢুকতে না দেয়, তাহলে সে যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব। কালো গরগ্রাহ হয়ে থাকার থেকে আমার অন্য কোথাও চলে যাওয়া বা মরে যাওয়া অনেক ভালো।
কিন্তু গতকাল রাতেও তো মরতে গিয়েছিলাম, কিন্তু বাবা মায়ের কথা মনে করে নিজেকে আর শেষ করতে পারিনি। তাহলে উপায়? উপায় একটাই, যেদিকে দু চোখ যায় আর সেদিকে চলে যাব। কিন্তু এই অমানুষগুলোর কাছ থেকে আমি আর ফিরে যাব না। যা ঝড় আসুক না কেন, সমস্ত কিছু আমি একা হাতে সামলাবো। এতদিন যে কষ্ট সহ্য করেছি তার থেকে না হয় একটু বেশি কষ্ট পাবো, এতে আর এমন কি। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ আমাকে করতে হবে। এদের ভদ্রতার মুখোশ আমাকে টেনে খুলতেই হবে। এসব ভাবতে ভাবতে সুতপা ট্যাক্সি করে তার বাড়ির সামনে এসে উপস্থিত হলো। কলিং বেল টিপতেই বেরিয়ে এলেন সুতপার মা। কিরে মা, সকাল সকাল এখানে কী ব্যাপার? বাড়িতে সবাই ভালো আছে তো? তোর শ্বশুর শাশুড়ি আর জামাই কেমন আছে? সুতপা কান্নায় ফেটে পড়ল। সে তার মাকে সমস্ত ঘটনা বর্ণনা দিতে লাগলো। তার বাবাও সব শুনল। কিছুক্ষণের জন্য তারা যেন সবাই বাকরুদ্ধ হয়ে পড়ছিল। কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছে না। আর একদিকে তাদের একমাত্র মেয়ে সুতপা দরজার আড়ালে দাঁড়িয়ে অঝরেই কেঁদে চলছেন। সুতপার বাবা বললেন, ঠিক আছে মা, তুই যা ভালো বুঝিস কর। এখন এখানে তাহলে কটা দিন থাক, তারপর তুই যেটা ভালো বুঝিস করিস। সুতপা তার বাবার এই কথাটা ঠিক মনে না ধরলেও সে বলল, তোমাদের কাছে কে আমি গলগ্রহ হয়ে দাঁড়িয়ে যাব? তোমরা কি আমাকে ঠাঁই দিবে না? না রে, আমরা তো এমন বলিনি, বলল সুতপার মা। ঠিক আছে, তুই এখন এখানে থাক, মাথাটা ঠান্ডা কর, তারপর ভেবেচিন্তে দেখা যাবে কি করা যায়। না মা, আমি আর ওদের ওখানে যাব না। খুব অত্যাচার হয়েছে আমার উপর। আমি আমার ইউনিভার্সিটির সমস্ত ডকুমেন্টস আর বইগুলো নিয়ে এসেছি। 2 মাস পর আমার পরীক্ষা, আমি পড়তে চাই। ঠিক আছে, তুই পড়াশোনা কর, আমরা দেখছি কি করা যায়। কথাটা বলল সুতপার বাবা। আজ 5 দিন হয়ে গেল সুতপা তার শ্বশুরবাড়িতে যায়নি। একদিকে সুতপার স্বামী ভাবছে ও কি সত্যি আর ফিরবে না? এত রাগ তো ভালো নেই। ঠিক আছে, আমি ওকে আনতে যাব না, দেখি ও কতদিন না আসে। সবাই যখন ওকে কথা শোনাবে, পাড়ার লোক ছিচি করবে, তখন ঠিক আমার কাছে ফিরে আসতে হবে। কিন্তু সুতপার ননদ ঠিক জানে তার বৌদি আর ফিরবে না। একদিকে বাড়ির সব কাজ একা হাতে শাশুড়িকে সামলাতে হচ্ছে বলে সুতপাকে কথা শোনাচ্ছে। মেয়েটা যাবার পরেও আমাদেরকে অশান্তিতে রেখে গেল। খোকাকে বলতে হবে তাড়াতাড়িও যেন ডিভোর্সটা দেয়। ওর জন্য নতুন বউ আনবো, আমার পছন্দের। সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে আসতেই ছেলেকে বলা হয়ে গেল, তুই তাড়াতাড়ি ওকে ডিভোর্সটা দিয়ে দে, তোর আমি আবারও বিয়ে দিব। না মা, তুমি এটা কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এটা হয় না। কেন হয় না রে? ওই অলক্ষ্মী যতদিন ছিল ততদিন আমাদের বাড়িতে অশান্তি ছিল। আর এখন দেখ, এখন আর কোনো অশান্তি নেই। আচ্ছা মা, সত্যি করে বলো তো, ওকে তুমি সত্যি পছন্দ করতে? ওকে তো তুমি পছন্দ করতে না, যে কারণে তোমার মনে হচ্ছে এখনও শান্তি আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে কি চলছে সেটা আমিই জানি। সব সময় তো তুমি ওকে কথা শুনেছ, সমস্ত কাজে তুমি ওকে কথা শুনেছ। এমনকি তুমি ওর বাবা মাকে নিয়ে নিন্দে করা ছাড়োনি। এগুলো কি তুমি ঠিক করেছো? তুমি কেমন মা যে নিজের বৌমা, যে কিনা তোমার মেয়ের মতোই, তাকে খারাপ কথা বলো? তোমাকে আজ মা বলে ডাকতেও আমার ঘেন্না করছে। কথাটা শুনতেই সুতপার শাশুড়ি মাটিতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্স করে নার্সিংহোমে ডাক্তারের কাছে নিয়ে গেলা হলো। তার মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গে তার ডান দিকটা প্যারালাইজ হয়ে গেছে। ঠিক হতে সময় লাগবে, তাও ভালোভাবে যদি পরিচর্যা করা হয় তবেই। সংসারে যেন কিসের কালো ছায়ায় ভরে গেল। এক নিমেষে সব শেষ হয়ে গেল। নার্সিংহোমের বাইরে দাঁড়িয়েছে সুতপার স্বামী, ননদ, শ্বশুর সহ ননদের মেয়ে আর তার জামাই। সবার চোখে জল, আর সুতপার স্বামী চোখে একরাশ আক্ষেপ আর অপেক্ষা। সুতপার স্বামী মনে মনে ভাবছে, তাহলে ওকে গিয়ে কি আমি নিয়ে আসবো, বলবো মায়ের এমন অবস্থা? এটা জানতে পারলে নিশ্চয় সে আর রাগ করে থাকতে পারবে না। এসব ভাবনা নিয়ে সে তার মাকে হাসপাতালে রেখে চলল সুতপার বাড়ি। কলিং বেল বাজাতে দরজা খুললেন সুতপার বাবা। বিকেল তখন 5টা। ঘরের ভেতরে থাকা দেওয়াল ঘড়িটা 5টার ঘন্টার আওয়াজ থেকে উপর থেকে নেমে এলো সুতপা। কী ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? এখানে মা, ও তো স্বামী, ওর সাথে এমন ব্যবহার কেন করছিস? কথাটা বললেন সুতপার বাবা। কে স্বামী? যে স্বামী বউকে চড় মারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সে স্বামী? ওকে জিজ্ঞাসা করো তো আমি ওকে কতটা অসম্মান করি। ততটা বা 1% ও আমাকে করছে। সবসময় আমার অপমান আর লাঞ্ছনা সহ্য করে আসতে হয়েছে। আমি তোমার সব কথা মেনে নিলাম। এখন বাড়ি চলো, মায়ের খুব শরীর অসুস্থ। কি হয়েছে বেয়ানের? ওগো শুনছো? জামাই এসেছে। কি হয়েছে শোনো একবার। পাশের রুম থেকে সুতপার মা বেরিয়ে এলেন। সুতপার স্বামী সব কথা খুলে বলল, কিন্তু সুতপার বাবা মায়ের মন গলে গেল। সুতপা কিন্তু নিজের মতো
বদলালো না। তাকে খালি হাতে ফিরে আসতে হলো। সুতপা তার সাথে ফিরল না। বাড়িতে নিজের মাকে ফিরিয়ে আনার পর কয়েকদিনের মধ্যে ডিভোর্সের ফর্ম জোগাড় করে সাইন করে রেডি করতে দেখে তার বোন সেটি দেখে বলল, দাদা, তাহলে তুই বৌদিকে ডিভোর্সটা দিয়েই দিবি? হ্যাঁ, দিব। ওর সাথে 2 বছর সংসার করে আমার জীবনটা নরক হয়ে গেছে। এত কিছুর পর সুতপার ননদ মুখ খুলতে বাধ্য হলো। দেখ দাদা, তোদের ব্যাপারে আমি কোনোদিন থাকিনি, তবে আজ বলতে বাধ্য হচ্ছি যে তোরা বৌদিকে বুঝতে ভুল করছিস। সত্যি করে বলতো, ওর জন্য তোর জীবন নরক হয়েছে নাকি ও যাবার পর নরক হলো? বৌদি যাবার পর আমাদের বাড়িতে এত বড় সমস্যা আর অশান্তি এসে হাজির হয়। আসলে বৌদি অলক্ষ্মী নয়, সে এই বাড়ির লক্ষ্মী। এই বলে সে বেরিয়ে গেল। একদিকে সুতপার স্বামী নির্বাক হয়ে বসে পড়ল সোফায়। সে ভাবল, সত্যি কি সুতপা তাকে আর ভালোবাসে না? যদি ভালোবাসতো তবে এত অপমান সে করলো কেন? আমি ওকে আর আমার জীবনে চাই না। কিন্তু সত্যি কি সুতপা স্বামী ঠিক ভাবছিল? আমরা সবসময় আমাদের মতো করে যে কোনো ঘটনা দেখি, অন্যকে তার মতো করে বুঝতে চাই না। কোনটা অভিমান আর কোনটা রাগ আমরা সেটাই বুঝি না। আমরা নিজের মতো করে ঘটনা সাজিয়ে ফেলি। সুতপা নিজেও রক্ত মাংসের মানুষ, তার মন আছে, বিবেক আছে, কিন্তু সে তার থেকেও বেশি নিজের আত্মসম্মানকে সম্মান করে। সুতপার স্বামী যেদিন খালি হাতে ওদের বাড়ি থেকে ফিরে গেলেন, সেদিন সুতপা নিজেও রুমে গিয়ে অঝরে ঝরে কেঁদেছিলেন। কিন্তু তার সেই চোখের জল কি কেউ দেখতে পেয়েছিল? না, সেই চোখের জল কেউ দেখতে পায়নি। আসলে সে দেখাতে চায়নি। তার মনে হয়েছিল শাশুড়ি মার এমন অবস্থাতে তার স্বামীর হাত ধরে আবার সেই বাড়িতে ফিরে যেতে। কিন্তু সে তার অতীতের দংশনে এতটাই জর্জরিত ছিল যে সে তার স্বামীর সাথে যেতে পায়নি। সে জানে তার স্বামী তার উপরে আরও হয়তো রাগ করবে, হয়তো সত্যি সত্যি ডিভোর্সের ফর্মটা পাঠিয়ে দিবে। কিন্তু তাও সে কী করে তার এই 2 বছরের অপমান এক নিমেষে ভুলে যাবে? দুদিক থেকে এখন শুধু ইগো আর আত্মসম্মানের লড়াই চলছে। সুতপা যেটা আশা করছিল তাই হয়েছে। আজ ডিভোর্সের ফর্মটা নিজে সাইন করে পাঠিয়ে দিচ্ছে তার স্বামী। সুতপা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের জল নিয়ে হাত কাঁপতে কাঁপতে ইচ্ছে না করলেও সাইন করে দিল সেই ফর্মে। কী অদ্ভুত, তাই না? একটা সাইন এতদিনের সম্পর্কের ইতি টেনে দেয়। সম্পর্ক কি এতটাই সস্তা? এরপর কেটে গেছে দীর্ঘ 8 মাস। এরপর মধ্যে সুতপা নিজের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দিয়ে তার রেজাল্টও বেরিয়েছে। সে মোটামুটি ভালো রেজাল্ট করছে এত সব চাপের মতো। কিন্তু রেজাল্ট আউট হওয়ার পর খুশি বা আনন্দ, এটা কেবলমাত্র সে একাই অনুভব করতে পেরেছে। প্রতিদিন পেরিয়েছে তার বাবা মা তার প্রতি বিরক্ত বেড়েছে। প্রতিদিন তার পাড়ার লোকেরা তার বাবা মাকে এসে শুনিয়ে শুনিয়ে নামে নিন্দে করছে। এত চাপে তারাও জর্জরিত। একবার সুতপার মনে হয়েছিল সে তার কারণে তার বাবা মার আজ এই অবস্থা। সত্যি কথা বলতে এই পৃথিবীতে মেয়েদের আপন বলে কেউ হয় না। বিয়ের পর বাবা মাও যেন পর হয়ে যায়। কিন্তু এত সব সমস্যার মধ্যে সে নিজেকে নিয়ে ভাবা ছেড়ে দেয়নি। একদিকে ও শ্বশুরবাড়িতে শাশুড়িমা গত হয়েছেন প্রায় 4 মাস। সেই খবর হয়তো সুতপা পায়নি বা রাখার প্রয়োজন মনে করেনি। আর আজ তার স্বামী একা। কয়েকটা বিয়ের প্রস্তাব পেলেও বিয়ে করা হয়ে ওঠেনি তার। ডিভোর্সি পুরুষ, তার উপরে আরও নিজের স্ত্রীর উপর যে অত্যাচার, এই সমস্ত কথা সবাই জানতে পেরেছে, যে কারণে তারা দ্বিতীয়বার বিয়ে করা হয়ে ওঠেনি। আর সে মানসিক অশান্তিতে ভুগছে। গাল ভর্তি দাড়ি আর সঙ্গে সিগারেট আর ড্রিঙ্কের নেশা তাকে জড়িয়ে ধরছে। সামান্য একটা ভুল জীবনের কত পরিবর্তন আনতে পারে তা এদের জীবনকে লক্ষ্য করলেই বোঝা যায়। আর একদিকে কয়েক মাসের মধ্যে সুতপা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি জুটিয়ে ফেলেছে। মাইনে খুব বেশি না হলেও তার মোটামুটি চলেই যায়। বাবা মায়ের কথাও তো তাকে ভাবতে হবে। তাই মোটামুটিভাবে নিজের খরচ চালিয়ে বাকি খরচ সংসারে দেবে বলে ঠিক করে এবং বাবা মাকে দেখাশুনো করবে বলে প্রতিশ্রুতি নেয়। প্রথম প্রথম তার বাবা মাকে অনেক কথা শোনালেও পরবর্তী ক্ষেত্রে তারা যখন দেখতে পাচ্ছে যে তাদের মেয়ে উপার্জন করছে, তখন তারা তাকে আর কিছু বলার সাহস পায়নি। আবার মেয়ের এই সাফল্যর তার প্রতি তাদের বিশ্বাসটা আজও বেড়েছে। সুতপা আস্তে আস্তে নিজের অতীতকে ভুলতে বসেছে আর সামনের দিকে এগিয়ে চলছে। নিজের একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যেখানে তার কাউকে প্রয়োজন নেই। সে নিজেই নিজের সম্বল, আর সে নিজেই নিজের আইডিয়াল। প্রথমে রাজি না হলেও পরে সে তার এক পুরনো বন্ধুকে বিয়ে করে সুখে সংসার করছে। সে যাকে যথাযথ মর্যাদা দিয়েছে, নতুন সেই সংসার আছে সে আর তার নতুন স্বামী। আর তাদের সেই নতুন জীবনের যাত্রী হয়ে আসতে চলছে তাদের ভালোবাসার প্রতীক, তাদের সন্তান। সব মানুষের জীবন সমান হয় না।
সবার জীবনে কিছু না কিছু বলা কথা থাকে, যা কখনো কাউকে বলা যায় না। সুতপার মতো কত সুতপা আছে যারা নিজেকে না নিয়ে ভেবে অন্যের কথা ভেবে চলছে, কিন্তু তাদের কথা ভাবার মতো কেউ নেই। তাই এই গল্পে তাদের প্রতি যারা নিজেকে উজাড় করে দিয়ে অন্যকে ভালোবেসে আর কর্তব্যের মায়াজালে জড়িয়ে রেখেছে। ধন্যবাদ। সমাপ্ত। শাখা সিঁদুরের শিকল। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।